মাসুম ভাই। আচ্ছা, এখন যে বিষয়টি তৈরি হচ্ছে, ধরেন যে ইরান তো আজকে একটা বড় ধাক্কা খেয়েছে, সবকিছু মিলিয়ে এটা আমাদের মানতেই হবে। অনেক দর্শক আমাকে প্রশ্ন করছেন, মাসুম ভাই ইরান নিয়ে আপনি এতদিন কি বলেছেন? ভাই আমি ইরান নিয়ে কিছুই বলিনি, আমি ইরানের নাগরিকও না। আমি আপনাদের যে খবরগুলো দেই সাধারণত গণমাধ্যম থেকে দেয়। ইরান কি বলেছে, তুরস্ক কি বলেছে, ওয়ালিদ ভাই কি বলেছে, এইটা হলো আমাদের কাজ। ইরান কি পারবে না পারবে এটা সাংবাদিকের বলে দেওয়ার কাজ না। তারা কি বলেছে সেটা আমি আপনাদের বলেছি গণমাধ্যম কর্মী হিসাবে। তো এখন অলিদ ভাই আমরা একটু জানতে চাচ্ছি যে ট্রাম্পের ভূমিকাটা কি ইসরায়েলকে। ট্রাম্প প্রথমে বলেছিলেন যে আক্রমণ করতে না, আবার আজকে ট্রাম্পের লাস্ট বক্তব্য দেখলাম তিনি আবারও ইরানকে থ্রেট দিয়েছেন, বলেছেন দ্রুত তুমি চুক্তিতে ফিরে আসো, না হলে পরিণতি আরো খারাপ হবে। একটা ব্যাপার। 2 নম্বর, ইরাক জাতিসংঘের কাছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছে। আজকে জাতিসংঘে এটা নিয়ে প্রোগ্রাম, মানে কি বলবো, জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো জাতিসংঘে এটা নিয়ে একটা বড় সেশন শুরু হচ্ছে। এই খবরটি আমি কিছুক্ষণ আগে পেলাম। তো এই মুহূর্তে আসলে ইরান পাল্টা জবাব কি আর দিচ্ছে না? কিছুক্ষণ আগে কিছু খবর পেলাম যে ইরান নাকি আবারও ইসরায়েলে অ্যাটাক করেছে। এরকম কিছু তথ্য যদি আপনি আমার সাথে কথা বলার মাঝখানে একটু চেক করে দেখেন যে ইরান কি আবার দ্বিতীয় দফা অ্যাটাক করেছে কিনা। এই 3টি বিষয় একটু আমাকে শেয়ার করুন। ইরান আসলে বিভিন্ন যে ড্রোন, ইরানের যে ড্রোন প্রযুক্তি রয়েছে সেগুলো দিয়ে ইসরায়েলকে আক্রমণ করার চেষ্টা করছে বারবার। এবং এই ড্রোন প্রযুক্তিগুলো বেশ পুরনো এবং এই ড্রোনগুলোর গতি আসলে খুবই শ্লথ, যার কারণে আসলে ইসরায়েলের জন্য এই ড্রোন দিয়ে হামলা করা খুব বড় ধরনের হুমকির বিষয় আসলে নয়। ইরান যদি ইসরায়েলে হাইপারসনিক বা সুপারসনিক ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, তাদের যে কৌশলগত জায়গাগুলো রয়েছে, যেমন হাইফা পোর্ট, তারপর হচ্ছে যেমন নেগেভ মরুভূমিতে ইসরায়েলের যে বিমান ঘাঁটিটি রয়েছে, এবং ইসরায়েলের যে তেল আভিভে এবং এর আশেপাশে ইসরায়েলের যে সামরিক যে নীতি নির্ধারকদের যে যে বাসস্থানগুলো রয়েছে, যেভাবে ইরানের বাসস্থানগুলোতে হামলা করা হয়েছে, ইরান যদি এর কাছাকাছি কিছু করতে পারে এবং সেখানে যদি আমরা দেখি যে হ্যাঁ, ইরান হাইপারসনিক মেরে যে ইসরায়েলের যে আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে ভেদ করে আঘাত হেনেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের, তাহলে আমরা এটা বলতে পারি যে হ্যাঁ, ইরানের কিছুটা হলেও ক্ষমতা আছে। তারা ডিফেন্ড করতে পারেনি, কিন্তু তাদের অ্যাটাক করার একটি ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ইরান কিছুক্ষণ আগে আপনি যে কথাটি বললেন এবং এর আগে গতকালকে এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত ইরান হচ্ছে কয়েক শতাধিক এই মপেট ইঞ্জিন, অর্থাৎ মোটর সাইকেলের ইঞ্জিন খুলে সেটি লাগিয়ে ড্রোন উড়ানো, যে ড্রোনগুলো, এই ড্রোনগুলোই অনেকগুলো ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলের দিকে, 2 শতাধিক, এবং ইসরায়েলের একটি মানুষও এতে মৃত্যুবরণ করেননি কিংবা কোনো লক্ষ্যবস্তু আঘাতপ্রাপ্ত হয়নি। এটি হচ্ছে আজকের রিপোর্ট, এখন পর্যন্ত আমার কাছে যে রিপোর্ট রয়েছে মাসুম ভাই। আর আমার কাছে মনে হচ্ছে, আমার অ্যাজাম্পশনটা আমি আপনাকে দিচ্ছি, আমার বিশ্লেষণ এক হতে পারে, আপনার বিশ্লেষণ ভিন্ন হতে পারে। অবশ্যই আমার যেটা মনে হচ্ছে যে ইরান আঘাত করবে। এখন আমরা হয়তো বা বলছি যে ইরান ব্যর্থ হয়েছে, পরাজিত হয়েছে। আমি এটা ইরানের ব্যর্থতা বা পরাজয় বলছি না। ইরান আক্রান্ত হয়েছে, হয়তোবা এখানে আল্লাহর কোনো পরিকল্পনা আছে এবং ইরান তার ভুলগুলো শুধরে নেবে। এই আক্রমণের মাধ্যমে ইরান তার বড় বড় চিহ্নিত ভুলগুলো, বিশ্বাসঘাতক চেনার যে জায়গাগুলো, সবগুলো চিহ্নিত করতে পারবে এবং বিশ্বাস করি ইরান ঘুরে দাঁড়াবে। পাশাপাশি এটুকু আমি বলতে পারি, ইরান যে বুলি দিয়েছে, বুলি তো একেবারেই ফাঁকা হতে পারে না, কিছু আছে বলেই বা এতদিন ইরান মধ্যপ্রাচ্যে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে যে ইরান একটা শক্ত জবাব দিবে, আজকে দেখ আর 7 দিন পরে দেখ। এখন দুটো বিষয় আছে, ইরানে আজকে আক্রমণ হয়েছে, আজকে ইরানকে আক্রমণ করতে হবে, এটা যুদ্ধের কৌশল হতে পারে না। ইরানের 7 দিন পরে দেখ, যে আক্রমণটা দখলদারদের অনেক ক্ষতি করতে পারবে, এই জন্য যদি ইরানের 1 মাস ওয়েট করতে হয় বা 10 দিন ওয়েট করতে হয় বা 24 ঘন্টা ওয়েট করতে হয়, সেটা ইরান করবে। এটা যুদ্ধের কৌশল আমি মনে করি। যেমন ধরেন দুটো জিনিস, ভারতের পেহেলগাঁওতে আক্রমণের পর ভারত কিন্তু বেশ কয়েকদিন ওয়েট করে তার পরিকল্পনা সাজিয়েছে। আবার পাকিস্তানে আক্রমণের সঙ্গে সঙ্গে পাকিস্তান রিটেলিয়েট করেছে এবং মোটামুটি ভারতকে ধসিয়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ইরান তার কৌশল তৈরি করছে। আর ইরানের ধরেন 10 জন 20 জন যারা মারা গেছেন সামরিক অফিসার,
এরাই তো সব না, হয়তোবা উঠে আসবে যদি বিশ্বাসঘাতকদের ইরান চিহ্নিত করতে পারে, তাদের দমন করতে পারে। জি। আমি বিশ্বাস করি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এটুকু বুঝতে পারি, ইরান ইসরায়েলকে শক্ত জবাব দিতে পারবে। এবং এই ইনশাআল্লাহ শক্ত মাসুদ ভাই, জবাব, এটা তো আমরা সবাই চাই, এটাই আমাদের সবার দোয়া হ্যাঁ, এবং এটা হলো কামনা। যে অনেক কিছু আছে। ধরেন আপনি উহুদ বা বদরের খন্দক যুদ্ধের ইতিহাসগুলো আপনি আমার সাথে আমরা অনেক সময় ডিসকাস করি জি। নিজেরা হোয়াটসঅ্যাপে। অনেক একদম পরাজয়ের দ্বার প্রান্ত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় পেয়েছেন। আবার দেখা গেছে অনেক যুদ্ধের ময়দানে গনিমতের মাল নিয়ে সাহাবীরা যখন ব্যস্ত হয়ে গেছে, শত্রুরা পাল্টা উহুদে। আক্রমণ জি। করেছে এবং পর্যদুস্ত করছে, প্রচুর সাহাবী মারা গেছেন যারা একদম ফ্রন্ট লাইনে লড়াকু যোদ্ধা ছিলেন। জি। সেখান থেকে আল্লাহ আবার বিজয় এনে দিয়েছেন। কিছু মেসেজ আল্লাহ দিয়ে থাকে। তো জি। মুসলমানদের জন্য জয় পরাজয়ের প্রধান একটি, আমি বিশ্বাস করি যারা আমরা মুসলমান, জয় পরাজয় মুসলমান নির্ধারণ করেন না, এটা নির্ধারণ করেন স্বয়ং আল্লাহ। তা তো অবশ্যই। আল্লাহই আমাদের জয় পরাজয় নির্ধারণ করেন। পরাজয়ের মধ্য দিয়ে আমরা শিখি, জয়ের মাধ্যমে আমরা আরো উদ্বেলিত বা আমরা আরো কি বলবো যে বড় বড় বিজয়ের দিকে এগিয়ে যাই। আমি শেষ দুটো প্রশ্ন করে আমাদের আজকে লাইভটা শেষ করব। তো এই মুহূর্তে মানে মুসলমানদের বিশ্বাসঘাতক কারা? আসলে মুসলিম রাষ্ট্রের জন্য